মাত্র 13,000 টাকায় চট্টগ্রাম থেকে আখাউড়া দিয়ে ইন্ডিয়ার মেঘালয় শিলং চেরাপুঞ্জি ভ্রমণ। চট্টগ্রাম থেকে কিভাবে মেঘালয় গিয়েছি এবং কোন কোন জায়গাগুলো ঘুরেছি, কদিন থেকেছি, সেই ডিটেলসই থাকবে এই ভিডিওতে। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই অনুগ্রহ করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন ভবিষ্যতে এমন ইনফরমেশনাল ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি। তো আমার যাত্রা শুরু হয় চট্টগ্রাম থেকে। প্রথমত আমি চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চলে আসি। সেখানে আগে থেকে আমার মামা ভোলা থেকে এসে আমার জন্য ওয়েট করেছিল। এই সফরটায় আমি আর আমার মামা মিলেই করেছিলাম। তো আমরা আগরতলা বর্ডারে ইমিগ্রেশন শেষ করে সরাসরি আগরতলা এয়ারপোর্টে চলে আসি। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, আমাদের আগে থেকেই আগরতলা টু গুয়াহাটি আপ ডাউন প্লেনের টিকিট করা ছিল, যার মূল্য পড়েছিল পার পারসন 5,500 টাকা। এবং একটা দুঃখের বিষয় হলো, আমাদের ইমিগ্রেশনের জন্য এয়ারপোর্টের বোর্ডিং পাসে 10 মিনিট দেরি হয়ে যায়, যার ফলে আমরা গুয়াহাটি যাওয়া প্লেনটি মিস করে ফেলি। আরেকটি কথা বলে রাখি, আমি চট্টগ্রাম থেকে আগরতলা আসা পর্যন্ত খরচ লেগেছিল 800 টাকা। দেন আমরা ট্রেনে করি মেঘালয় চলে যাই। মেঘালয় এক রাত স্টে করি। মেঘালয় 500 থেকে 1000 রুপির মধ্যে ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। মেঘালয় ট্রেনের টিকিট ছিল একদমই ফ্রি, কজ সেটি ছিল লোকাল ট্রেন। দেন মেঘালয় থেকে ছোট একটি কার ভাড়া করে আমরা শিলং চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা হই। কার ভাড়া নিয়েছিল 1000 রুপির মতো। শিলংয়ে আমরা 3 রাত 4 দিনের মতো স্টে করি। শিলংয়ের রুম ভাড়া পড়েছিল 1000 থেকে 1500 রুপির মতো। শিলংয়ে কম খরচে থাকার জন্য অনেকগুলো ভালো ভালো হোটেল পেয়ে যাবেন এবং আমাদের খাবার কস্ট পড়েছিল 150 থেকে 200 রুপির মধ্যে, যেখানে আমরা মাছ মুরগি দিয়ে খেয়েছিলাম। আমরা প্রথম দিন শিলং যেই মেঘের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করি এবং সেই সাথে শিলংয়ের শহরটা ঘোরাঘুরি শেষ করি। দেন আমরা এখান থেকে একটি কার ভাড়া করে পার ডে 1500 রুপি করে নিয়েছিল। তবে আপনারা গাড়ি ভাড়া করার আগে অবশ্যই বার্গেনিং করে নেবেন, কারণ তারা কিন্তু অনেক দাম বলে। সো আপনারা দেখে শুনে নেবেন। আর হ্যাঁ, স্পট ভিজিট অনুযায়ী গাড়ি ভাড়া নিতে পারবেন। আমার একটা কথা না বললেই নয়, ভুলবশত কারণে আমার মোবাইল থেকে অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে যায়, তাই এখানে অনেক স্পটের ভিডিও মিসিং আছে। সেই ভিডিওগুলো থাকলে হয়তো ভিডিওটা আরও সুন্দর ও ইনফরমেটিভ হতো, যার কারণে আমি সত্যি অনেক অনেক দুঃখিত। দেন আমরা চেরাপুঞ্জিতে চলে আসি। বিশ্বের দ্বিতীয় সিক্ত স্থান হলো চেরাপুঞ্জি। বছরের প্রায় পুরো সময় ধরেই সেখানে বৃষ্টি হয়, ফলে সারা বছরই এই পাহাড়গুলো সবুজে ঢাকা থাকে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা চেরাপুঞ্জি থেকে ঘুরে আসতে পারেন। বর্ষায় এখানে প্রচুর পাখির ডাক শোনা যায় এবং প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের আপনাকে মুগ্ধ করবেই। যাদের ইচ্ছা আছে মেঘালয় আসবেন, তারা দেরি না করেই চলে আসুন। আমাদের পরের দিনের গন্তব্য হচ্ছে শিলংয়ের সেই বিখ্যাত সৌন্দর্যের জায়গা 7 সিস্টার ওয়াটারফলস। 7 সিস্টার ওয়াটারফলস সত্যি অসাধারণ এক রূপ, যা আমার ভ্রমণকে সার্থক করেছে। বৃষ্টির সময় তার রূপ এমন পরিবর্তন হয় যা একজন ভ্রমণ পিপাসুকে আবেগী করে তোলে। আসলে আমরা সামান্য কিছু সময়ের জন্য সেই রূপটির দেখা পেয়েছিলাম, তাও দুঃখের বিষয় হলো তাকে আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি। এই মেঘালয়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এই সৌন্দর্যের টানে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটক গিয়ে থাকেন এই ভারতের এই স্থানে। ভ্রমণ পিপাসুদের কাছে অপরূপ সৌন্দর্যের প্রতিচ্ছবি এই মেঘালয়, যেখানে যত দূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ পাহাড় এবং নীল আকাশের নীলাভূমি দেখা যায়। সেই সঙ্গে পাহাড়ি অঞ্চলের বৃষ্টি আরও আকর্ষণীয়। সেখানে মেঘেরা আপনার পাশাপাশি ভেসে বেড়াবে, যেন মেঘের রাজ্যে বসবাস করছেন আপনি। আমরা সেদিন শিলংয়ের আরও অনেকগুলো স্পটই ভিজিট করেছি, যার ভিডিওগুলো আমি হারিয়ে ফেলি, তাই এই ভিডিওতে সেই ভিডিওগুলো আমি দিতে পারিনি। দেন আমাদের শেষ গন্তব্য ছিল ডাবল ডেকার ব্রিজ এবং রেইনবো ওয়াটারফলস। শিলং এর আরেকটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট ডাবল ডেকার ওয়াট, যেখানে ছিল প্রকৃতির অসাধারণ রূপ এবং গাছের শিকড় দিয়ে বানানো দুটি ব্রিজ।
যা ডাবল ডেকার নামে পরিচিত। শেষে ছিল রেইনবো ওয়াটারফলস। আসলে এই হচ্ছে যে ডাবল ডেকার যাওয়ার সেই রাস্তা। এখানে প্রায় 700 থেকে 800টি সিঁড়ি ট্রেকিং করতে হয়। এখানে প্রায় 700 থেকে 800টির মতো সিঁড়ি ট্রেকিং করতে হয়। আমরা হচ্ছে যে এই ট্রেকিং করি সেই ডাবল ডেকার রেইনবো ওয়াটারফলসে যাব। আসলে সৌন্দর্যর যেই একটা ধাপ সেটা হয়তো এখান থেকেই শুরু, কারণ ডাবল ডেকারের সৌন্দর্য এক অন্য রকম। তবে একটা কথা বলে রাখি, এখানে ট্রেকিংটাও একেবারে ইজি ছিল না, অনেকটা কষ্টদায়ক ট্রেকিং ছিল। তারপরও আমাদের যে প্রকৃতির সৌন্দর্য, যেই প্রকৃতির যে রূপ, তা দেখে আসলে আমাদের ট্রেকিংই মনে হয়নি। তো এটি হচ্ছে যে ডাবল ডেকারে যাওয়ার পথে আরেকটি ব্রিজ এবং সৌন্দর্যের জায়গা। এটাও একটি ওয়াটারফলস, যেটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। দেন আমরা হচ্ছে যে এখান থেকেই সেই ডাবল ডেকারে চলে আসি। তো এই হচ্ছে যে সেই ডাবল ডেকার, যেখানে প্রকৃতির একটি অন্যরকম বিস্তার, যেখানে গাছের শিখরের দুটি ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে বৃষ্টির সময় এটার রূপটা আরো অন্যরকম এক রূপে পরিণত হয়। তো এটা যখন আপনারা নিজের চোখে দেখবেন তখনই আসলে এটার ফিলটা বা এটার সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। তো এই ব্যাপারটা হচ্ছে যে এখানে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন হচ্ছে যে এখানে একটা ওয়াটারফলসেরও সৃষ্টি হয়। দেন হচ্ছে যে আমাদের শেষে সেই রেইনবো ওয়াটারফলস, এই সেই বিখ্যাত ওয়াটারফলস যার পানি ছিল এতটাই স্বচ্ছ, যার গভীরের পাথরগুলো সুস্পষ্টভাবে দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রেইনবো ওয়াটারফলস। আসলে এখানে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন এটার রূপটাই চেঞ্জ হয়ে যায়, এত পরিমাণে তখন পানি থাকে যা বলার বাইরে। তো এখানের পানিগুলো এতটাই স্বচ্ছ, মানে একদম পিওর, এতটাই নীল, এতটাই সবুজ, মানে একেবারে প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো। তো এই হচ্ছে আমাদের যাত্রা। দেন হচ্ছে যে আমাদের পুরো যাত্রায় যেই খরচটা পড়েছিল বাংলাদেশি 13,000 টাকার মতো খরচ পড়েছিল। তবে আমাদের আরও কম খরচ যেত যদি আমাদের প্লেনটা মিস না হতো, তাহলে আমরা আরও কম খরচের মধ্যেই আমরা এই ট্যুরটা সম্পূর্ণ করতে পারতাম। তো অবশেষে আমাদের যাত্রা এখানেই শেষ হয়, যেখান থেকে সরাসরি আমি চট্টগ্রামে চলে আসি। সো আমার এই ব্লগে কোনো রকম ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকবে, এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।